বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। যুদ্ধ সেবা মেডেল পাওয়ার পরের দিনেই কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন কর্নেল মনীন্দ্রনাথ রায়। বৃহস্পতিবার তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন তার পরিবার সহ সেনাবাহিনীর সমস্ত সিনিয়র অফিসাররা। প্রজাতন্ত্র দিবসের সকালে যুদ্ধ সেবা মেডেল পেয়ে সম্মানিত হওয়ার 24 ঘন্টার মধ্যেই কাশ্মীরের মাটিতে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান কর্নেল মনীন্দ্রনাথ রায়। বৃহস্পতিবার সেনাবাহিনীর সমস্ত সিনিয়র অফিসার ও মনীন্দ্রনাথের পরিবার সহ প্রায় 100 জনের সামনে কর্নেল এম.এন. রায়কে সম্পূর্ণ সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হলো। 42 নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসারের শেষকৃত্যে উপস্থিত ছিলেন কর্নেলের পরিবার ছাড়া সেনাপ্রধান জেনারেল দলবীর সিং, আর্মি স্টাফের ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল फिलिप कैंपोस छाड़ा अन्यान्य सीनियर ऑफिसरेरा। परिवार के लिए तो उसने जो किया वो किया, लेकिन देश के लिए सब कुछ किया। इसने सबके लिए उदाहरण है, वो सबका उसने एक बहुत ही ऊंचा मापदंड स्थापित कर दिया है। मैंने उसे कॉल किया, यही बोला कि मुझे तो गैलेंट्री मिला था, तो मेरे से भी ऊपर सेना मेडल भी नहीं, तुमको युद्ध सेना मेडल मिला। डर नहीं था उसके मन में, और वही जो बिना डर था वही उसे ले गया कान से। बहुत सारे जोक सुनाता था, और वो जोक्स लाइक जैसे संता सीरीज होती है वैसे एक पप्पू सीरीज के जोक होते थे, और उसका नाम ही हमने पप्पू रख दिया था। दिल्लीर कैंटनमेंटेर ब्रास स्कोয়ারে বৃহস্পতিবার গান স্যালুটের মাধ্যমে 39 বছর বয়সী সাহসী অফিসারকে শেষ বিদায় জানায় সেনাবাহিনী। গত 27 জানুয়ারি চালে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সামনে থেকে প্রাণ হারালো কর্নেল। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন তার স্ত্রী, 2 কন্যা সহ এক পুত্র। বাবার দেহের সামনে কান্নায় ভেঙে পড়েন এক কন্যা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদেশ সচিব পদ থেকে সুজাতা সিংকে আচমকাই সরিয়ে দিল মোদী সরকার। নতুন বিদেশ সচিব হচ্ছেন বর্তমানে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর। মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদেশ সচিব পদ থেকে সুজাতা সিংকে আচমকাই সরিয়ে দিল মোদী সরকার। নতুন বিদেশ সচিব হচ্ছেন বর্তমানে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর। অবসর গ্রহণের মাত্র 2 দিন আগে কার্যভার গ্রহণ করবেন তিনি। নিয়ম মাফিক তার কার্যকলাপের মেয়াদ থাকবে আগামী 2 বছর। বুধবার রাতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরে মোদির আমেরিকা সফরের সময়ে এবং ওবামার ভারত সফরের ক্ষেত্রেও রাষ্ট্রদূত হিসেবে জয়শঙ্করের বিশেষ ভূমিকা ছিল। বিদায়ী বিদেশ সচিব সুজাতা সিংহের কার্যকলাপের মেয়াদ ছিল আগামী আগস্ট পর্যন্ত। আচমকাই অপসারণের পর এখনও তাকে নতুন কোনো পদে বহাল করা হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়। সারদা কেলেঙ্কারিতে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন মুকুল রায়। তৃণমূলের সাধারণ সম্পাদককে জেরা করতে তৈরি সিবিআই এর দুধে গোয়েন্দারাও। দিল্লি থেকে কলকাতায় ইতিমধ্যে এসে পৌঁছেছে সিবিআই এর বিশেষ টিম। প্রস্তুত প্রশ্নপত্রও। সারদা কেলেঙ্কারি নিয়ে মুকুল রায়ের কাছে তথ্য জানতে চাইবে সিবিআই। সকাল 11টায় কলকাতার সিজিও কমপ্লেক্সে যাবেন মুকুল রায়। সিজিও কমপ্লেক্সে দলীয় পতাকা ছাড়া বিক্ষোভ দেখাবে তৃণমূল। সিজিও কমপ্লেক্সের বাইরে থাকছে কড়া পুলিশি নিরাপত্তা। আমি আমার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ কলকাতায় ফিরে এসেছি। আগামী 30 তারিখে নির্ধারিত সময়ে যে কথা আমি বারবার বলেছিলাম যে তদন্তকারী সংস্থার সাথে আমি কোঅপারেট করব এবং তাদের তদন্তে যোগ দেব। তাই আগামী 30 তারিখ তদন্তকারী সংস্থা আমাকে তাদের সাথে যোগাযোগ করতে বলেছে। আমি নির্ধারিত সময় তদন্তকারী সংস্থার অফিসে যাব। এদিকে বৃহস্পতিবার সুদীপ্ত সেনকে জেলে গিয়ে জেরা করল সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। বিদেশে সারদাকর্তার কোনো সম্পত্তি রয়েছে কিনা সে বিষয়ে বেশ কিছু সূত্র পেয়েছে ইডি। সে বিষয়ে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। মদন মিত্র সহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সুদীপ্ত সেনের যোগাযোগ সংক্রান্ত তথ্যও সারদাকর্তার থেকে পেতে চাইছে ইডি। একই সঙ্গে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পর একটি 5 তারা হোটেলে পার্টি এবং সে হোটেলে সারদার টাকায় ঘর বুক করা নিয়েও ইতিমধ্যে তথ্য পেয়েছে ইডি। যারা হয় সেই বিষয়েও। ফিরে আসছে আবারও বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত।
প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বুধবার বিলোনিয়ার বিকেআই মাঠে দক্ষিণ জেলার প্রথম জেলা সম্মেলন শুরু হলো। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। প্রলোভন মিশ্রিত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা সহজ, কিন্তু বাস্তবে কাজ করাটা কঠিন। নির্বাচনের আগে মোদির দেখানো সুদিনের স্বপ্নকে এভাবেই কটাক্ষ করলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার বিলোনিয়ার বিকেআই মাঠে দক্ষিণ জেলার প্রথম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়ায় তীব্র আক্রমণাত্মক ছিলেন তিনি। মোদী সরকারের সঙ্গে কংগ্রেসকেও বিততে ছাড়েনি এ সর্বভারতীয় পার্টির নেতা। প্রায় 20,000-এর জনস্রোত তখন গোটা মাঠে থই থই করছিল। মাঝ গগনে সূর্যের তেজ ক্রমশ ফিকে হতেই সমাবেশের বক্তারা তীব্র করলেন ভাষণে তীক্ষ্ণতা। সাবরুম, শান্তির বাজার, বিলোনিয়া মহকুমার প্রায় 350 জন প্রতিনিধিদের নিয়ে দুদিনের জন্য শুরু হওয়া জেলা সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখনো যারা কংগ্রেস করছে তাদের কাছে আবেদন করবো, এটা ছাড়ো না। সারা ভারতবর্ষের নেতৃত্বের সংকটে হচ্ছে কংগ্রেস। এই যে বিজেপি একটার পর একটা জনবিরোধী ভূমিকা নিচ্ছে, কংগ্রেস কোনো কথা বলতে পারছে কি করে বলবে? কংগ্রেস তো এই করেছে, কিছু বললেই সঙ্গে সঙ্গে বিজেপি বলবে আপনাদের দেখা দেখি করছি, আপনারা এগুলো করেছেন আমরাও করছি। কিচ্ছু শুধু অর্থনৈতিক দিক থেকে না, বিজেপি আরো বিপজ্জনক, এরা সাম্প্রদায়িক দল। বিজেপির প্রাণ ভ্রমরা হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তার যিনি নেতা মোহন ভাগবত সরকার তৈরি করার পর, একলা বিজেপি সরকার তৈরি করতে পারার মতো অবস্থায় আসার পর বক্তৃতা করে কি বলছেন? তারা ভারতবর্ষ বলে না, ইন্ডিয়া বলে না, হিন্দুস্তান বলে। আমাদের দেশের যে সংবিধান তার কোন পাতায় হিন্দুস্তান শব্দ নাই। হিন্দুস্তান বললে কি বোঝায়? হিন্দুদের স্থান। তো ভারতবর্ষে কি শুধু হিন্দু আছে? এটা শুকনো কাঠের মতো, জীবন নাই, নতুন ডালপালা গজাবে না। এই গাছে চড়তে গেলে পর হাত পা ভাঙবে। যারা এখনো আছেন গাছ থেকে নামুন, আসুন লাল ঝান্ডা কাটুন। মোহন ভগবত সব ভারতীয়কে হিন্দু সংস্কৃতি গ্রহণ করতে হবে, হিন্দু হয়ে থাকতে হবে। তাহলে মুসলমানরা কোথায় যাবে? ভারতবর্ষের যে রাজ্যগুলিতে আমরা এখনো দুর্বল, সেই জায়গার মানুষকে আকৃষ্ট করতে পারবো। পশ্চিমবাংলায় এখন শৈল সন্ত্রাস চলছে, ফ্যাসিস্ট কায়দা দবিয়ে রাখবার চেষ্টা করছে লাল ঝান্ডাকে। অসম্ভব, পারবে না। লাল ঝান্ডা মানুষের মনে, বুকে রুখে দাঁড়াবে পশ্চিমবাংলা, ঘুরে দাঁড়াবে পশ্চিমবাংলা। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের ত্রিপুরার শক্তি, আমাদের ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন পশ্চিমবাংলায় আক্রান্ত মানুষ তাদেরকে উৎসাহ যোগাবে। তাদের লড়াই যেমন এখানকার যুদ্ধ জমানায় আমাদের বিরুদ্ধে আদা পিছের সন্ত্রাস, তার বিরুদ্ধে আন্দোলনে উৎসাহিত করেছিল, আজকে আমাদের আন্দোলন তাদেরকে উৎসাহিত করবে। অন্যদিকে সমাবেশের অপর বক্তা কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরীও এক হাত নেন মোদিকে। তিনি বলেন, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা যে পার্টিটা করছি, একটাই কমিউনিস্ট পার্টি আমরা ছিলাম। 1920 সালে আমরা যারা বিদেশে কাজ করলে আমাদের এই পার্টি গঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী, ছিলেন দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা। সমাবেশ শেষে বিলোনিয়া টাউন হলে শুরু হয় সম্মেলনের কাজ। উদ্বোধন করেন রাজ্যের বামফ্রন্ট কমিটির আহ্বায়ক খগেন দাস। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এই জেলা সম্মেলন উপলক্ষে দুদিনেই থাকছেন বিলোনিয়ায়। শেষ দিন সম্মেলনে ভাষণ রাখবেন পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। গোটা সম্মেলনকে ঘিরে শহরে এখন চরম ব্যস্ততা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 25তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা। বুধবার বাংলাদেশের ব্যবসায়ী এবং সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 25তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই বাণিজ্য মেলায় ত্রিপুরা রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল সহ দেশের অন্যান্য রাজ্যের বাণিজ্যিক সংস্থাও তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় এসেছেন। সেই সঙ্গে এসেছেন বাংলাদেশের ব্যবসায়ীরাও। এই মেলার খবর সংগ্রহ করতে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এসেছেন সেই দেশের সংবাদ মাধ্যমের কর্মীরাও।
বুধবার দুপুরে বাংলাদেশের ব্যবসায়ী ও সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। সামর্থ্য একটাই, আমরা ব্যবসা বাণিজ্য করি এবং ব্যবসা বাণিজ্য করার জন্য আসছি। আপনারা জানেন আমাদের ডায়মন্ড সেভিং ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে একমাত্র একটা ব্র্যান্ড যেটা গুণে মানে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং গত বছর থেকে আমরা বিশেষ করি ত্রিপুরাতে আপনার এটা রপ্তানি করতেছি। এইটার মধ্যে যারা ব্যবহার করছে ওনারা যথেষ্ট সুনামের সাথে গ্রহণ করছে এবং যথেষ্ট আমাদের এই ব্র্যান্ডটা ব্যবহার করে আমাদেরকে বলছে আপনারা আর আমাদেরকে সাপোর্ট দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান সন্ত্রাসের শিকার হলো এক বাইক আরোহী। ঘটনা কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন সোনামুড়া বক্সনগর সড়কে। বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে আইএলএস হাসপাতালে। 48 ঘন্টা পার হতে না হতেই আবারও সোনামুড়ায় যান সন্ত্রাসের শিকার এক বাইক চালক। আশঙ্কাজনক অবস্থায় ওই আহত যুবকের চিকিৎসা চলছে রাজধানীর আইএলএস হাসপাতালে। ঘটনা বৃহস্পতিবার দুপুর 2:15 নাগাদ। জানা যায় সোনামুড়া থানাধীন কুলুবাড়ি পশ্চিম পাড়ার 30 বছরের যুবক কমল নমো সোনামুড়া হাসপাতাল সংলগ্ন একটি ওষুধ দোকানে কাজ করে। প্রতিদিনের মতো এদিন দুপুরে সে TR01Q 5387 নম্বরের একটি বাইক নিয়ে বাড়িতে যায় দুপুরের খাবার খেতে। বাড়ি থেকে পুনরায় দোকানে আসার সময় কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন সোনামুড়া বক্সনগর সড়কে বাঁক নিতে গিয়ে অপর দিক থেকে আসা একটি ম্যাক্স গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার বাইকের। এতে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক কমল নমো। তার একটি পা ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে। ততক্ষণে চম্পট দেয় ম্যাক্স গাড়িটি। দুর্ঘটনার প্রচণ্ড শব্দে ছুটে আসে আশপাশের লোকজন এবং আহত যুবককে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে পাঠায়। দেখছি মাথার ভিতরে অনেক রক্ত। ক্যারাম বোর্ড খেলতেছে পিছিয়ে দোকানের পিছিয়ে, তো ওইদিকে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমরা এদিক দিয়ে দৌড়ে এলাম। দৌড়ে আনার পরে দেখতেছি দেন অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। গাড়ি স্লো ছিল, গাড়ি একদম স্পিডে ছিল, তো গাড়ি বাড়ি দিয়ে গেছে কমলনগরের দিকে। পাটা ভাঙে গেছে আর এদিক দিয়ে অনেকটা মাথা গেছে গাড়ি। তখন আজকে একটা আওয়াজ হয়েছে, একটা আওয়াজ মানে তখন আজকে এদিকে মাথাটা আলকে দিয়ে দেখিতে বাইকটা দেখা যায়। তখন আমি কইছি যে তখন আমি দৌড়ে আসলে কইতেছি আর কি এনে অ্যাক্সিডেন্ট হয়েছে, এনে আর মানুষ নাই। তখন ফুলাফাইন দৌড়ে গেছে। রুগীটা আইয়া দেখছি এমনি হয়ে রয়েছে, মানে কোনো সারা শব্দ নাই। মাথা কত 10-15 মিনিট হইব। এই তো লেজারটার পর স্কুলে। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করে। নাম কমল নমো, 30 বছর বয়স, বাড়ি কুলুবাড়ি। পেশেন্ট আছে 2:30 ভর্তি হয়েছে। অ্যাক্সিডেন্টে কমপ্লেন নেওয়া, মোটামুটি সিরিয়াস। একটা পায়ের আর ভাঙা গেছে মনে হয়, এক্সিকুলো যদি বোঝা যাবো, কিন্তু এটা সিরিয়াস। প্লাস মাথার মধ্যে চোট লাগতে পারে, সিটি স্ক্যান করলে বোঝা যাবে। পেশেন্টরা জিবি রেফার করা হয়েছে। এই তো রিপোর্ট আইলে বোঝা যাবে। ডিপলি বলতে হাত তো ভাঙার সম্ভাবনা, মাথার মধ্যে চোট আছে, কিন্তু এটা সিটি স্ক্যান করলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা সহ পুলিশ বাহিনী। ঘাতক ম্যাক্স গাড়িটিকে খুঁজতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ বলে জানান ওসি নারায়ণ সাহা। দুপুর 2:30 নাগাদ সোনামুড়া বক্সনগর রাস্তার কুলুবাড়ি দাদারানির কাছে ম্যাক্স গাড়ি বাইক মধ্যে সমস্যা হয়। এতে কমল নমো নামে একজন ছেলে গুরুতর আহত হয়। তাকে সোনামুড়া হাসপাতাল পাঠানো হয়, সেখান থেকে তাকে জীবিত রেফার করা হয়েছে। নাম্বারটা আমরা দেখছি, এখনো সঠিকভাবে আমরা পাইনি, আশা করি আমরা পেয়েছি। এদিকে সন্ধ্যায় আইএলএস সূত্রে জানা যায় আহত যুবক কমল নমো শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে। পরপর যান ও বাইক দুর্ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত সোনামুড়াবাসী। দাবি উঠেছে যান চলাচলে গতি নিয়ন্ত্রণে আরও উদ্যোগী হোক পুলিশ প্রশাসন। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলা ডান হাত একেবারে থেতলে যায়। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা 18 মুড়া পাহাড়ের 44 নং জাতীয় সড়কে। এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুঙ্গিয়াকামি থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে। দুর্ঘটনায় এক মহিলার ডান হাত একেবারে থেতলে যায়।
বর্তমানে সে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার ছিল মুঙ্গিয়াকামী হাটবাজার। তাই বাজার থেকে TR01Y1655 নম্বরের একটি অটো ট্রাকে করে যাত্রী নিয়ে বিলাইহামের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে 18 মুড়া পাহাড়ের 44 নং জাতীয় সড়কের রায়হামচা পাহাড় কাছাকাছি পৌঁছতেই উল্টো দিক থেকে আসা SR61A 5636 নম্বরের একটি মাল বোঝাই 12 চাকার লরি গাড়িতে থাকা ওই মহিলার ডান হাতে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে হাতটি মুড়িয়ে যায়। পরবর্তী সময়ে ওই অটো ট্রাকটি করে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আনলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায়, তার ডান হাতটি শুধুমাত্র চামড়ায় লেগেছিল, হাড়গুলি সব গুঁড়ো হয়ে যায়। মহিলার নাম মিনতি কলই, বয়স 40, বাড়ি 18 মুড়া এডিসি ভিলেজের কলই বস্তি এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া এনসিআই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ শিক্ষক স্বল্পতায় ভুগছে। ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা রাস্তা অবরোধে নেমে পড়ে। পরে মহকুমা শাসক পান্না আহমেদের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হয়। এনসিআই নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন নাম, ইতিহাস ও ঐতিহ্য যত বড়, পরিকাঠামোটা ততই নিম্নমানের। এনসিআই স্কুলের প্রাথমিক বিভাগের অবস্থা একেবারেই করুণ। স্কুলটি প্রায় 4 থেকে 5 বছর ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে। নেই সঠিক পরিকাঠামোর ব্যবস্থা, ফলে ক্ষোভে ফাটছে সাধারণ মানুষ। জানা যায়, এই স্কুলটিতে কিছুদিন আগেও কিছু অনিয়মিত শিক্ষক কাজ করছিল, কিন্তু তাদের ঠিকমতো বেতন না দেওয়ায় তারা আজ স্কুলে আসে না। এখন বছরের শুরু থেকে যদি স্কুলের এই অবস্থা হয়, তাহলে পুরো বছরটা কি হবে? শিশুদের ভবিষ্যৎ কি হবে? এটাই প্রশ্ন অভিভাবকদের। এ বিষয়ে স্কুলের ছাত্ররা জানায়, প্রায় প্রতিদিনই তাদের অর্ধেক ক্লাস হয়, পুরো ক্লাস হয় না। স্কুলে এসে বসে থাকতে হয় শিশুদের। কিছুদিন পরে চলে যাবে স্যার, শিক্ষক নেই আমাদের স্কুলে। দুজন একজন স্যার রিটায়ারমেন্ট হয়ে যাবে, আর আরেকজন আন্টি 6 মাসের জন্য ছুটি নিয়েছে। আমাদের স্কুলে কোনো শিক্ষক নেই, আমাদের পড়াশোনা কিভাবে চলবে আমরা জানি না। এই সব নিয়ে আমাদের 2জন শিক্ষক চাই। আমাদের এখন 3জন শিক্ষক আছে, দুজন আমরা আরো 2জন। এই এনসিআই প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা 400-এর অধিক, কিন্তু শিক্ষক হলো মাত্র 4 জন। এদের মধ্যে একজন প্রায়ই ছুটিতে থাকে। স্কুলের ঘণ্টাটাও শিক্ষক শিক্ষিকাদের বাজাতে হয়। এর পূর্বে এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে গেলেও কোনোরূপ ভূমিকা গ্রহণ করেনি তারা। বৃহস্পতিবার সকালে ভেঙে যায় ধৈর্যের বাঁধ। অভিভাবক থেকে ছাত্রছাত্রী সকলে নেমে পড়ে রাস্তা অবরোধে। আসেন এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং মহকুমা শাসক পান্না আহমেদ। সকালবেলা স্কুলে পোলাবেন আসার পরে দেখা গেছে ওই আমাদের স্কুলের যে ইনচার্জ সঞ্জিত স্যার নাকি শনিবারে রিটায়ারমেন্টে যাবে, বুঝছেন? এই কারণে আগে থেকে স্কুলে মাস্টার শর্ট, এখন বর্তমানে 3জন মাস্টার থাকবে, তারা চলে গেলে সেকশন। তারপর দিয়ে পোলাবানি সকাল পোলা সবাই গিয়ে রাস্তার মধ্যে গিয়ে অবরোধ করছে। তারপরে এখানে বর্তমানে এমএলএ তাই এসে সবার প্রতিশ্রুতি দিচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে স্কুলে মাস্টার ঢুকবে। আমরা বহু দূর থেকে এদিকে আনিয়ে খোলাবেন যাতে আমরা মানে মানুষ হওয়ার লাগে। দেখা গেল কি তাই সেই স্কুলে মানে কোনো 3-4জন মাস্টার দেয় কি আর স্কুল খোলাবেন করানি হয় নাকি? অক্ষণ দেখা যেতেছে যে হেডমাস্টার সঞ্জিত স্যার তাই না রিটায়ারমেন্ট হয়ে গেছে, আবার শনিবারে কথা নেই, তাই না আর কেউই নাই। আমরা এর লাগে কত অবরোধ করছি যাতে আমরা সেই স্কুলে শিক্ষক মানে 3জন আছে। আর এই যে তারই মানে কইতাছে যে আপনার ওই কোন যে ছেলেরা বাচ্চারা পরিষ্কার ভাবে রাখনের লাগা দেখা গেল কি তা স্কুল আয়া দেখি কি তা যে নোংরা অবস্থা হয়ে রয়েছে, এই নোংরা অবস্থা আরো শরীর খারাপ। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, 174 জন, এর মধ্যে একজন আমার তো আমি যেতে গেছি শনিবার 31 জানুয়ারি, আর একজন ম্যাটারনিটি লিভে আছে। 4 জন রইল। 4 জনের মধ্যে 1জন প্রায় ছুটি থাকে। সেটা 5-7 দিনের মধ্যে ফ্রি অফ কস্ট টিচার দিব। আর ডাইরেক্টরের নামে জানানো হয়েছে 3জন শিক্ষক ট্রান্সফার করে আনবে। ওনার কাছে তো আমরা বলছি যে টাকা ছাড়া, আমরা চেয়ে বেশি গার্ডিয়ানরা বলছেন টাকা ছাড়া কেউ কাজ করতে চায় না। তখন ওই আনসার
সে করছিল কয়েকদিন, প্রায় বছর খানিক ফ্রি অফ কস্ট করছে। মহকুমা শাসক নিজেও স্বীকার করে নেন যে স্কুলটি শিক্ষক স্বল্পতায় ভুগছে। তিনি জানান, অতি সত্বর স্কুলের যে সকল সমস্যা তা নিরসনের ব্যাপারে উদ্যোগী হবেন। এখন তো স্কুলটা তো এখান থেকে শিফট হয়ে যাবে ওখানে ধলিয়াতে, তো সেই জন্যে পরিকাঠামোতে এখন আর হাত দেওয়ার দরকারও নেই আমাদের। কিন্তু যেটা সমস্যা হচ্ছে টিচারের সমস্যা। এখন বছরের শুরুতেই যাতে ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা শুরু করতে পারে সেই জন্য সাফিসিয়েন্ট টিচার দরকার। তো আমরা ইতিমধ্যেই জানলাম ব্যাপারটা, আজকেই কথা বলবো আমরা সবার সাথে, যারা যারা সাথে যুক্ত আছেন। আমরা দরকার লাগলে স্কুল ডাইরেক্টরের সাথে কথা বলবো। এখানকার যিনি মানে এমএলএ সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওদের সাথে কথা বলে কিছু ভলান্টিয়ার টিচার ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা দেখব, এবং যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশে কোনো স্কুল থেকে শিফট করে এনে টিচারের ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা দেখব। অ্যাকচুয়ালি এটা কি কারণ সেটা আমি বলতে পারবো না ঠিকমতো, হয়তো দাবিটা গিয়ে পৌঁছেনি ওদের কাছে। এখন বছরের শুরুতে তো আমাদের এটা নিয়ে এখন নতুন করে ভাবতেই লাগবে, না হয়তো স্টুডেন্টসরা সাফার করবে। আর পাশাপাশি যে স্কুলগুলিতে যদি বেশি থাকে কয়েকজন টিচার কোনো স্কুলে, সেখান থেকে এনে শিফট করে আমরা এখানে নিয়ে আসবো। এখন এটাই দেখার বিষয় কবে নাগাদ ঠিক হয় এই এনসিআই প্রাতবিভাগের পরিকাঠামো। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর আব্দুল করিম স্মৃতি ফুটবল ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির জেরে উত্তেজিত দর্শকরা নির্দয়ভাবে মারধর করে জম্পুই জেলার ফুটবল দলকে। সাব্রুমে রাজ্যভিত্তিক ফুটবলের পর এবার কৈলাসহর আব্দুল করিম স্মৃতি ফুটবল উত্তেজিত দর্শকদের হাতে দু জায়গায় প্রহৃত ফুটবলাররা। টিলাবাজারে আয়োজিত আব্দুল করিম স্মৃতি ফুটবলের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির জেরে উত্তেজিত দর্শকরা নির্দয়ভাবে পিটিয়েছে জম্পুই জেলার ফুটবল দলকে। ম্যাচটি ছিল বাংলাদেশের সিলেট জেলা মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম এ রাজ্যের জম্পুই জেলা স্পোর্টিং ক্লাবের মধ্যে। দর্শকদের একটা বড় অংশই ছিল মোহামেডানের পক্ষে, ফলে খেলায় তীব্র প্রতিযোগিতা ও উত্তেজনাও ছিল। খেলা শেষের আধ মিনিট আগে মোহামেডান স্পোর্টিং তীব্র আক্রমণে গেলে জম্পুই জেলার রক্ষণভাগের সুরজিৎ দেববর্মার সঙ্গে মোহামেডানের আক্রমণ ভাগের এক খেলোয়াড়ের ধাক্কাধাক্কি হয়। দর্শকদের অভিযোগ, সুরজিৎ দেববর্মা ওই খেলোয়াড়কে ইচ্ছাকৃত ধাক্কা মারে। রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে দর্শকদের একটা অংশ মাঠে ঢুকে জম্পুই জেলার খেলোয়াড়দের বেধড়কভাবে মারপিট করতে থাকে। আয়োজকরা দর্শকদের শান্ত করতে এগিয়ে গেলে তারাও প্রহৃত হন। কোচ সবুজ দেববর্মা জানান, মানে আক্রমণ প্রতি আক্রমণ চলছে, এর মধ্যে আমরা 2 গোল, তারা 3 গোল। হঠাৎ করে একটা ফাউলের ভিত্তি নিয়ে সেটা প্লেয়ারদের মধ্যে একটা ওই কিছু হইল, দাগাদাগি হইল। এই মুহূর্তে দর্শকরা আয়া অনাহারে পিতে আরম্ভ করছে, এতেই অবাক লাগলো আর কি। ময়দানে এইরকম চিত্রতা মানে ভবিষ্যতে এইভাবে যদি হয়ে থাকে এই টুর্নামেন্ট তো একটা সমস্যা হয়ে দাঁড়াইবে। চিন্তা ভাবনাও করছি না যে মাইর বাংলাদেশ তো আমরা উফিরা লাগাই 3বার আইসি আর কি ইন্ডিয়াত, তো আগে 2 ফিরা রানার্স আপ হইয়া গেছি আমরা। বাট এবার যে মাইরটা লাস্টে আসলে 30 সেকেন্ড রয়েছে, কিন্তু আমরা টিমের ভালো খেলছে, কিন্তু এগেনস্ট টুমোর মানে তারা টেন্ডেন্সি তো আসিল মারির, এই জন্য মাইরটা হয়েছে। বাট আমরা